ফর এক্সাম্পল আমি ওয়েবসাইটটাতে যাচ্ছি, এটা একটা ট্রেনিং ওয়েবসাইট। ট্রেনিং ওয়েবসাইটটাতে ফ্লো ডিজাইনটা করার চেষ্টা করব। হ্যাঁ, আমরা ওই ভিজিও ইউজ করতে পারি, মাইক্রোসফটের একটা টুল আছে ভিজিও। হ্যাঁ, মাইন্ড ম্যাপ নামে ওয়েবে একটা টুল আছে মাইন্ড ম্যাপ, যার মাধ্যমে আমি একটা ফ্লো ডায়াগ্রাম তৈরি করতে পারি। মনে করেন এটা একটা ট্রেনিং সাইট, আমি ফার্স্টে কি কি ফিচার আছে সেটা আমি দেখবো বা দেখাবো আমার ডায়াগ্রামের মধ্যে। দেন কি কি নোট তৈরি হয়েছে, কি কি লিংক আছে, তার এগেইনস্টে কি কি সাব লিংকস আছে, এবং প্রত্যেকটা কি ধরনের কাজ করছে, রাইট, সে ধরনের একটা ফ্লো ডায়াগ্রাম করার চেষ্টা করব। প্রত্যেকটা সাইট আমি নিব এবং প্রত্যেকটা সাইটের একটা মাইন্ড ম্যাপ তৈরি করার চেষ্টা করব। আমরা টাইপ অফ সাইট বলছি, যে লাইক আমি যদি বলি ফার্স্ট উইকের জন্য আমি আপনাদের দিচ্ছি ই কমার্স, রাইট। একটা ই কমার্স টাইপ সাইটের মাইন্ড ম্যাপ আপনারা তৈরি করবেন বা ফিচার লিস্ট আপনারা তৈরি করবেন। ফিচার লিস্ট বলতে বোঝায় যে কি আছে, কার ভেতরে কে আছে। হ্যাঁ, আমি যদি একটা বেসিক লেভেলের ব্লগ সাইটের ফিচার লিস্ট তৈরি করতে চাই, আমি প্রথমে এভাবে আসবো যে অ্যাকচুয়ালি ফিচার লিস্টটা হবে একটা ডায়াগ্রামিক ভিউ আকারে। আমি বলছি ব্লগ, যার অ্যাকচুয়ালি মাইন্ড ম্যাপ আকারে আমি তৈরি করছি, যার দুইটা নোড, একটা হচ্ছে আমার কন্টেন্ট আর একটা হচ্ছে আমার অ্যাডমিন প্যানেল। কন্টেন্টের আমি দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ব্লগ আর একটা হচ্ছে অ্যাড। অ্যাডমিন প্যানেলকে আমি দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আমার ব্লগ ম্যানেজমেন্ট, another one ad management। এখন ব্লগ ম্যানেজমেন্ট করতে গিয়ে ব্লগের আমার কি থাকবে, হোম পেজ with 5 blog short description। আমি জাস্ট একটু অ্যাব্রিভিয়েশনে যাচ্ছি। হ্যাঁ, হোম পেজের ভেতরে কি আছে, 5টা ব্লগের শর্ট ডেসক্রিপশন আছে। রিসেন্ট ব্লগ, পপুলার ব্লগ, আর কি থাকে ব্লগ সাইডে, ডেফিনেটলি ক্যাটাগরি, ব্লগ ক্যাটাগরি, হোম পেজের মধ্যে আছে। এছাড়া আমার আরেকটা পেজ আছে অ্যাবাউট, আরেকটা আছে এফএকিউ, তাই না, নরমালি থাকে না এরকম। তারপরে কি আছে কন্ট্যাক্ট, না পোর্টফোলিও না, কন্ট্যাক্ট। ব্লগ সাইডে পোর্টফোলিও নরমালি থাকে না, আমি সিঙ্গেল লেয়ার ব্লগ নিয়ে কথা বলছি। হ্যাঁ, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, যে আপনি কিছু কোশ্চেন আস্ক করছেন এই সম্পর্কে, আমি অ্যানসার গুলো ওখানে দিয়ে রেখেছি। এবার এখানে আসি, এটাকে যখন আমি এলাবোরেশনে যাচ্ছি, ব্লগ ডিটেইলস, রাইট। আমি কিছুটা হয়তো বোঝাতে পেরেছি যে কি আমাদের করতে হবে। সো প্রত্যেকটা নোট সম্পর্কে যখন আপনি লিখবেন, কোন একটা সাইট নিয়ে একটু চিন্তা করবেন 2-4 ঘন্টা, রাইট, কোন একটা টাইপ নিয়ে, ওই টাইপটা আপনার মনের মধ্যে গেঁথে যাবে যে না, এই সাইট গুলো এই টাইপের ফিচার নিয়ে হয়। ই কমার্স টাইপের সাইট গুলো এই ফিচার নিয়ে হয়, রাইট। B2B বা মার্কেট প্লেস টাইপের সাইট গুলো এই টাইপের ফিচার নিয়ে হয়, লাইক বিক্রয়, এখানেই.com, বিক্রয়.com, এগুলো মার্কেট প্লেস ওয়েবসাইট। সো তাদের ফিচার লিস্ট বা মাইন্ড ম্যাপ আমি তৈরি করলাম, আমি ই কমার্সের একটা মাইন্ড ম্যাপ তৈরি করলাম।
সোশ্যাল নেটওয়ার্কিং এর একটা ওয়েবসাইটের মাইন্ড ম্যাপ তৈরি করলাম, রাইট? সো তিনটা ক্যাটাগরি আমি অলরেডি বলেছি। সো অনেক ওয়েবসাইট আছে, আমরা ওই ওই এরিয়ার সবচেয়ে ভালো যে ওয়েবসাইট গুলো সেখান থেকে একটা পিক করব। যে লাইক আমি ই কমার্স হলে ওয়ার্ল্ড ওয়াইড বেস্ট ই কমার্স কি অ্যামাজন, ইবে, হ্যাঁ, গুগল প্লে, অ্যাপেল স্টোর, অনেক বড় বড় ই কমার্স আছে। এছাড়া কি আছে, আলিবাবা আছে, রাইট? ওয়েলএক্স ইন্ডিয়া ওয়েবসাইট আছে যেগুলো অনেক বড় বড় নেম আমরা জানতে পারছি বা শুনতে পারছি। সে ধরনের কোন একটা সাইট বা কয়েকটা সাইট দেখে এ ধরনের ম্যাপ তৈরি করার চেষ্টা করব। এরপরে আসি বি টু বি তে আপনার আমাদের দেশে দুই তিনটা সাইট কিন্তু আপনি ভিজিট করে একটা মাইন্ড ম্যাপ তৈরি করে ফেলতে পারেন, লাইক এখানেই .com, রকমারি.com, তাই না? এই সাইট গুলো, সরি এখানেই .com, আরেকটা কি আছে বিক্রয়.com, এগুলো আর কি। হ্যালো হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ মনি বলো। হ্যাঁ, এটা আমি জেনেছি। সো বি টু বি টাইপের বললাম। এরপরে আসছে কি 3 নম্বর বলেছিলাম, সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট। আপনারা যেটাতে সবচেয়ে বেশি সময় ব্যয় করেন, ফেসবুক, তাই না? এছাড়া আছে কি লিঙ্কডইন, টুইটার, মাইস্পেস। আমরা জানি কি ফিচার আছে, কোথা থেকে কোন নোট গুলো বের হচ্ছে, রাইট? প্রত্যেকটা নোট সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করবেন। ডেপথে ভালো মতো বুঝবেন যখন, তখনই লিখবেন, হ্যাঁ? আর একেবারে লেভেল অফ ডেপথ বলছি 3, আমি থার্ড লেভেলে পর্যন্ত যাব, ফোর্থ লেভেলে যাব না। অনেক সাইট আছে যে ফোর্থ লেভেলেও অনেক কিছু দেখা যাচ্ছে। যে আমি হোম থেকে যখন কোন একটা ব্লগ দেখতে পাচ্ছি, ওই ব্লগের ডিটেলে গেলাম, ডিটেল দেখতে পাচ্ছি, কমেন্টস করা যাচ্ছে। ব্লগ সাইটে হয়তো নেই, বাট একটা ই কমার্স টাইপ সাইটে কোন একটা প্রোডাক্ট নিয়ে যখন আমি কাজ করতে যাচ্ছি, আমি ক্যাটাগরিতে গেলাম, ক্যাটাগরি থেকে প্রোডাক্টে গেলাম, প্রোডাক্টের ডিটেলে গেলাম, ডিটেল থেকে আমি কার্টে গেলাম, কার্ট থেকে আমি চেক আউটে গেলাম, রাইট? অনেক লম্বা একটা চ্যানেল বা চেইন অফ কমান্ড কিন্তু তৈরি হবে, রাইট? সো ওই টেস্টটাও কিন্তু আমাদের একটু বুঝে বুঝে লিখতে হবে যে এটার সঙ্গে এই বিষয়টা রিলেটেড। আমাদের শুধু লিখতে হবে, আমাদের কিন্তু করতে হবে না। আমি বোঝাতে পেরেছি? তো কোন একটা পার্টিকুলার ক্যাটাগরি একদিনে ধরবেন বা একটা উইকে একটা ক্যাটাগরি, আমি বলছি অলরেডি 3টা ক্যাটাগরি বলেছি, এখন আমি বলছি পোর্টাল। ওকে, পোর্টাল গুলোর মধ্যে কয়েক ধরনের পোর্টাল আছে, জব পোর্টাল আছে, নিউজ পোর্টাল আছে। সো আপনি একটা জব পোর্টাল, একটা নিউজ পোর্টালের একটা মাইন্ড ম্যাপ তৈরি করলেন, রাইট? 4টা ক্যাটাগরি আমি বলেছি। জব পোর্টাল বা নিউজ পোর্টাল সম্পর্কে আর এক্সট্রা করে বলার কিছু নেই। আমাদের দেশে জব পোর্টাল গুলোর মধ্যে বিডি জবস লিমিটেড আছে, এছাড়া আছে কি প্রথম আলো জবস। ওয়ার্ল্ড ওয়াইড আপনারা sec.com কে পাবেন, অথবা জব মনস্টার কে পাবেন। অনেক বড় নেম যারা, সেগুলো কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড জব সাইট হিসেবে বেশ পপুলার। সো সেগুলো আমরা নিতে পারি। এছাড়াও নিউজ পোর্টাল গুলোর মধ্যে আমরা তো নিউজের উপরেই থাকি, তাই না? 100 বেশি নিউজ পোর্টাল আমাদের দেশে আছে, বা তার চেয়েও বেশি। সো প্রথম আলো, মানব জমিন, যার কোয়ালিটি ভালো সেগুলো একটু দেখার। ওয়েব বেস কোয়ালিটি যেগুলো ভালো, অনেক ওয়েবসাইট আছে বেশ পপুলার, অনেক ভিজিটর, লাইক banglanews.com, বাংলা নিউজ 24, বাট এর সাইট কোয়ালিটি ভেরি লো, রাইট? ভেঙে চুরে যায়, অনেক সময় দেখা যায় কি এরর চলে আসে, হ্যাকড হয়ে গেছে, লাইক ডেটাবেস এরর চলে আসে। অনেক জনপ্রিয় না ওই নিউজ পোর্টালটা, কিন্তু বেশ জনপ্রিয়, বাট সাইট কোয়ালিটি কিন্তু ভেরি লো। সো হ্যাঁ, bdnews24.com, কিন্তু প্রবলেম আছে। সাইটটা অ্যাকচুয়ালি পিএসপি আর পিএসপি এর একটা সিএমএস এর কম্বিনেশনে তৈরি করা, দ্যাটস ওয়াই এই প্রবলেমটা ক্রিয়েট হয়েছে, আর ওইটা থেকে বের হয়ে আসতে পারছে না। তো সিএমএস সিকিউরিটি এনশিওর করে সিএমএস প্রোভাইডার। যদি যে সার্ভারে রাখা হয়েছে ওখানে যদি এটা এনাবল করা থাকে, এসকিউএল ইনজেকশনটা নরমালি বলে ব্রুট ফোর্স অ্যাটাক, রাইট? ব্রুট ফোর্স অ্যাটাক যদি অফ থাকে, সেক্ষেত্রে এসকিউএল ইনজেকশন সম্ভব না। সেক্ষেত্রে সার্ভারে যদি অ্যানাবেল না থাকে, তাহলে কি এসকিউএল ইনজেকশন চালানো যাবে? সম্ভব, হ্যাঁ। পিএসপি লেভেল অফ প্রোটেকশন, আবার ওখানে সার্ভার গুলোতে পিএসপি তে বা পিএসপি অ্যাপাচি তে নরমালি একটা সিকিউরিটি এনশিওর করা থাকে। আপনি যেভাবেই কোড করেন না কেন, ওই পিএসপি এর কোড গুলো
ওই সিকিউরিটির আন্ডারে চলে আসে এবং রিস্কটা অনেকটাই কম থাকে। আর যদি সিএমএস হয় সেক্ষেত্রে ওখানে বিভিন্ন ধরনের অ্যাটাকের চান্স থাকে। মোর সিকিউর, হ্যাঁ, ফ্রেমওয়ার্কে কয়েকটা লেভেল অফ সিকিউরিটি থাকে। পিএসপি যখন র প্রোগ্রামিং এ যাচ্ছে সেখানে ফার্স্ট লেভেলে কোনো সিকিউরিটি আসছে না, বাট যখন ফ্রেমওয়ার্ক আসছে ওখানে দুইটা তিনটা কোনো ফ্রেমওয়ার্ক চারটা লেভেলের সিকিউরিটি এনশিওর করে। সেই কারণে অনেক সাইট গুলো ফ্রেমওয়ার্ক দিয়ে তৈরি করা সাইট গুলো অনেক বেশি সিকিউর হয়ে যায়। হ্যাঁ, সিকিউরিটি ব্যাপারটা হ্যান্ডেল। ক্যাটাগরি বলেছি চারটা, বাট টাইপ বলেছি পাঁচটা, তাই না? চারটা ক্যাটাগরি, পাঁচটা টাইপ বলেছে। যে নিউজ, আমি পোর্টালের দুইটা পোর্টাল বলেছি, একটা হচ্ছে নিউজ পোর্টাল আর একটা হচ্ছে জব পোর্টাল। আরো একটা পোর্টাল আছে ইনফরমেশন পোর্টাল, লাইক বাংলাদেশ.কম। এটা কি ইনফরমেশন পোর্টাল না? সো বাংলাদেশ.কম থেকে শুরু করলে আমি ডিভিশন, ডিস্ট্রিক্ট, এরপরে কি থানা, তারপরে ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমি চলে যেতে পারি, রাইট? এই ধরনের অনেক পোর্টাল আছে, ইনফরমেটিক্স পোর্টাল। তো আমরা যদি সুযোগ পাই ওই পোর্টাল ক্যাটাগরিতে তিনটা সাইটের একটা মাইন্ড ম্যাপ তৈরি করা, আলাদা আলাদা মাইন্ড ম্যাপ তৈরি করার চেষ্টা করব, ঠিক আছে? এরপরে মেজর ক্যাটাগরির মধ্যে আমি ব্লক টাইপের সাইট বলছি, তো ছোট্ট টাইপ, এটা ফুল কমপ্লিট একটা মাইন্ড ম্যাপ তৈরি করা সম্ভব। আমি একটা ব্লক সাইটের মাইন্ড ম্যাপ তৈরি করব। সো ক্যাটাগরি নাম্বার 5 আমি বলেছি ব্লগ, রাইট? ক্যাটাগরি নাম্বার 6, ক্যাটাগরি নাম্বার 6 এ যেটা আসবে সেটা হচ্ছে, লাইক আমি যদি বলি যে কোনো একটা কর্পোরেট হাউসের ওয়েবসাইট। সো আমরা কর্পোরেট যেগুলো আছে, কর্পোরেট হাউস যারা আছে, বড় বড় কর্পোরেট আছে না, ওয়ার্ল্ড ওয়াইড বড় বড় কর্পোরেট আছে। আমাদের দেশীয় কর্পোরেটের মধ্যে আছে কি বসুন্ধরা, যমুনা, তারপরে আছে কি ইউনাইটেড গ্রুপ, এরপরে আছে আরো, হ্যাঁ হ্যাঁ, ট্রান্সকম, সামিট গ্রুপ, রাইট? অনেক বড় বড় কর্পোরেট। সো এদের ওয়েবসাইট গুলো দেখবো, ওয়ার্ল্ড ওয়াইড বড় কর্পোরেট যারা আছে তাদের ওয়েবসাইট দেখবো এবং মাইন্ড ম্যাপ তৈরি করার চেষ্টা করব। সো কর্পোরেট ওয়েবসাইট নিয়ে কথা হচ্ছিল। তারপরে আসি আরেকটা ছোট্ট, মানে ব্লগের মতোই একটা টাইপ নিয়ে কথা বলছি, যে লাইক একটা সফটওয়্যার কোম্পানি ওয়েবসাইট, রাইট? কোন একটা সফটওয়্যার কোম্পানির ওয়েবসাইটের একটা মাইন্ড ম্যাপ আমি রেডি করব। অনেক সফটওয়্যার কোম্পানি আছে, ওয়ার্ল্ড ওয়াইড বেস্ট সফটওয়্যার কোম্পানি আছে, আমাদের দেশীয় সফটওয়্যার কোম্পানি আছে। আমাদের দেশীয় সফটওয়্যার কোম্পানিগুলোর নাম সহ ওয়েব অ্যাড্রেস আপনারা বেসিসের ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন, রাইট? ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো সে ধরনের সাইট আমরা ভিজিট করব এবং মাইন্ড ম্যাপ তৈরি করার চেষ্টা করব। এরপরে যে ক্যাটাগরিটা আমি বলবো সেটা হচ্ছে সিম্পল, আরো সিম্পল, লাইক পোর্টফোলিও, আমাদের পার্সোনাল পোর্টফোলিও। পার্সোনাল পোর্টফোলিও টাইপের ওয়েবসাইট। আমরা পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইটের একটা ফ্লো ডায়াগ্রাম বা মাইন্ড ম্যাপ তৈরি করার চেষ্টা করব। এই ধরনের অনেক ওয়েবসাইট পাবেন, যদি পোর্টফোলিও ওয়েবসাইট দিয়ে সার্চ দেন আমাদের দেশের বা বাইরের দেশের পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইটের এক্সাম্পল পাবেন, সেগুলো ভিজিট করবেন, তারপরে একটা ফ্লো ডায়াগ্রাম তৈরি করার চেষ্টা করবেন। ক্লিয়ার? কয়টা হয়েছে? 7টা, হ্যাঁ 7টা ক্যাটাগরি হয়েছে। এরপরে আমি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বলছি। একটা ক্যাটাগরি 3টা ডিফারেন্ট টাইপের কথা বলছি, একটা স্কুল, একটা কলেজ, একটা ইউনিভার্সিটি। আমি তাদের পুরো সিস্টেমের কথা বলছি না, আমি শুধু বলছি কি তার ওয়েবসাইট। একটা স্কুলের কিন্তু স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম থাকে, ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম থাকে, অথবা কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম থাকে, সেগুলো নিয়ে আমি কথা বলছি না। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কিন্তু ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইট সম্পর্কে একটু আমরা জানার চেষ্টা করবো। ওয়েবসাইটে কি আছে সেটা আমি একটু ডায়াগ্রামিক ভিউতে নিয়ে আসি। তো ওই ক্যাটাগরি, সপ্তম ক্যাটাগরিতে 3টা সাব ক্যাটাগরি আছে, 3টা আলাদা আলাদা, তার মানে ওই উইকে আপনাকে 3টা মাইন্ড ম্যাপ তৈরি করতে হবে। ওকে, এছাড়াও অষ্টম উইকে গিয়ে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে হোটেল, মোটেল, রেস্টুরেন্ট। আরো 3টা, মানে আমি হোটেল, মোটেল, রেস্টুরেন্টকে একটা স্পেসিফিক ক্যাটাগরিতে রাখছি, যা 3টা সাব ক্যাটাগরি, হোটেল, মোটেল এবং কি রেস্টুরেন্ট। আমাদের দেশের হতে পারে, দেশের বাইরের হতে পারে, যে কোনো সাইটের উপরে রিসার্চ করে আমরা কি করব, ধরনের একটা ফ্লো ডায়াগ্রাম তৈরি করব। নবম যেটা আসবে সেটা হচ্ছে যে লাইক আমাদের গভর্নমেন্টের ওয়েবসাইটকে টার্গেট করতে পারি। বিভিন্ন ধরনের গভর্নমেন্টের ওয়েবসাইট থাকে, আমাদের দেশে প্রায় 60টা মতো গভর্নমেন্টের ওয়েবসাইট আছে, প্রত্যেকটা মিনিস্ট্রি এবং ডিভিশনের গভর্নমেন্টের ওয়েবসাইট আছে। সো যদিও প্রত্যেকটা ওয়েবসাইট দেখতে সিমিলার, বাট কিছু কিছু সাইট দেখবো এবং সেই অনুযায়ী সাইটের ব্যাক এন্ডে কি আছে,
ফ্রন্ট এন্ডে কি আছে, ফ্রন্ট এন্ডে কে ব্যাক এন্ড প্ল্যান করতে হবে, রাইট? আমরা তো ব্যাক এন্ড অ্যাক্সেস পাবো না, পাবো কি? সবই তো ডাইনামিক ওয়েবসাইট। তো সেগুলো ব্যাক এন্ড গুলো কি হতে পারে, আমরা কি অ্যাজিউম করছি সেটা আমি একটু দেখার বা বোঝার চেষ্টা করবো যে আপনারা কতটুকু চিন্তা করতে পারছেন। চল গভর্নমেন্টের ওয়েবসাইট গুলোতে কিছু এক্সট্রা ফিচার থাকে, ওদের ইভেন্ট, নিউজ, কিছু লাইক ইনফরমেশন, ডাউনলোড আপলোডের ইস্যু থাকে, বাট ইনফরমেটিক্স ওয়েবসাইট গুলোতে এগুলো থাকে না। বুঝতে পেরেছেন? তো গভর্নমেন্ট ওয়েবসাইট কি আমাদের দেশে হতে পারে, দেশের বাইরের হতে পারে। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি কিছু কয়েকটা ওয়েবসাইট দেখলেন, সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রি কিছু ওয়েবসাইট দেখলেন, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি কিছু ওয়েবসাইট দেখলেন, এর কিছুটা ধারণা আপনাদের জন্মাবে। হ্যাঁ, আমরা অলওয়েজ চেষ্টা করব বেস্ট যে তাকে দেখতে, সেটা দেখার পরে আমরা অ্যানালাইসিসটা করব। ঠিক আছে, এখানে এই ফিচার গুলো আছে। সো আপনি যখন খুব ভালো মতো দেখবেন, ব্রাউজ যদি করে যান তখন কিন্তু কিছু বোঝা যাবে না। ব্রাউজ করার পর আপনি যখন লিখতে বসবেন বা আঁকতে বসবেন তখন বিষয়টা ডেপথে ঢোকাটা সম্ভব হবে, তাই না? না বুঝতে পারলে আমরা একটু আলোচনাও করতে পারি ক্লাসে, বাট এই সম্পর্কে আলোচনার স্কোপটা ক্লাসে খুব কমই থাকবে। কেউ যদি না বুঝতে পারেন সেক্ষেত্রে ইমেলের মাধ্যমে কি সাজেশন আপনারা নিতে পারেন। এরপরে দশম একদম লাস্ট যে ক্যাটাগরিটা নিয়ে আমি কথা বলবো, 11টা ক্যাটাগরি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, তাই না? তো দশম ক্যাটাগরিটা যেটা নিয়ে আমরা কথা বলবো বা যে ক্যাটাগরি নিয়ে আমরা ফ্লোচার্ট তৈরি করার চেষ্টা করব সেটা হচ্ছে যে লাইক একটা ইমেল সার্ভার, লাইক জিমেল, ইয়ামেল, হটমেল এগুলো আছে না, একটা ইমেল সার্ভারের মধ্যে কি আছে? আমরা তো জাস্ট মেইলে যাই, ইনবক্সে যাই, সেন্ড বক্সে যাই, কম্পোজারে যাই, দ্যাটস ইট। এর ভেতরে যে আরো কত কিছু আছে সেটা নিয়ে কিন্তু আমরা কখনোই নাড়াচাড়া করি নাই, করেছি? এবার একটু একটু নাড়াচাড়া করার চেষ্টা করতে হবে। বুঝা যাচ্ছে? আপনারা জিমেল, ইয়ামেল, হটমেল এগুলোতে এলো বা অন্যান্য জিমেল সার্ভার গুলো আছে ভিজিট করবেন এবং তার একটা ডায়াগ্রামিক ভিউ তৈরি করার, ফিচার ডায়াগ্রামিক ভিউ তৈরি করার চেষ্টা করবেন। এবং লাস্ট যে ক্যাটাগরিটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে লাইক ট্যুরিজম কোম্পানি। ট্যুরিজম কোম্পানির যে ওয়েবসাইট আছে, প্রজেক্ট ওয়াইজ ট্যুরিজম অথবা কি আপনি রিয়েল এস্টেট, যে কোনো একটা লাইক ট্যুরিজম রিয়েল এস্টেটের ওয়েবসাইট গুলো ভিজিট করে, বা আমি স্পেসিফিক করে দিচ্ছি ট্যুরিজম ওয়েবসাইট গুলো ভিজিট করবেন। ট্যুরিজম ওয়েবসাইটের একটা মাইন্ড ম্যাপ তৈরি করুন। নাম্বার অফ ট্যুরিজম কোম্পানিজ আছে, কিছু ওয়েবসাইট আছে অ্যাকচুয়ালি মিক্সড, রাইট? বিভিন্ন ধরনের হোটেল আছে যারা ট্যুরিজমের অফার করে এবং তারা ট্যুরিস্টদের কিন্তু নিজেরাই গাইড করে করে বিষয়টি এক্সিকিউট করে। তার মানে কি হোটেল মডেল ওয়েবসাইট গুলোর মধ্যেই কিন্তু ট্যুরিজম একটা সেক্টর আছে, বাট আলাদা করে আবার ট্যুরিজম কোম্পানি আছে, তারা কিভাবে রান করছে, তাদের সিস্টেমটা বা কি ফিচার তার ভিতরে আছে সেগুলো একটু আমরা দেখার, বোঝার, নিজে করার চেষ্টা করব। ঠিক আছে, সো স্পেসিফিক করে নিচ্ছি। যদি উল্টো দিকে শুরু করতে চান শুরু করতে পারেন, সোজা থেকে শুরু করতে চাইলেও শুরু করতে পারেন, রাইট? প্রথমে যেটা বলেছি সেই ক্যাটাগরিটা কি আমাদের ই কমার্স, এটা বিট কমপ্লেক্স টাইপ, রাইট? যদি ওই পাশ থেকে শুরু করেন, লাস্টে যেটা বললাম সেটা দিয়ে শুরু করলে আপনাদের জন্য আমার মনে হয় ইজি হবে, রাইট? সো আমরা ট্যুরিজম কোম্পানি দিয়ে শুরু করতে পারি। নেক্সট উইক অ্যাসাইনমেন্টে আমি দেখবো নেক্সট মঙ্গল বা সোমবারে আপনারা কি করেছেন। আপনারা ভিসিও ইউজ করতে পারেন, মাইন্ড ম্যাপ টুল আছে ওয়েবে, সেটা ইউজ করতে পারেন। না, আপনাকে ফার্স্ট উইকে করতে হবে ট্যুরিজম কোম্পানির উপরে, সেকেন্ড উইকে করতে হবে গভর্নমেন্ট সাইটের উপরে, থার্ড উইকে করতে হবে তার আগের যে ক্যাটাগরিটা বলেছি তার উপরে। আমি কি 1 2 3 করে 11টা ক্যাটাগরি বলেছি, 11 নাম্বারকে আমি ফার্স্টে নিয়ে আসি, ফার্স্ট অ্যাসাইনমেন্ট। যে সাইট তৈরি করার কথা বলছি না, আমি জাস্ট একটা ডায়াগ্রামিক ভিউ চাচ্ছি আপনাদের কাছে। আমরা কি একটা ফিচার লিস্ট তৈরি করব? ফিচার লিস্ট তৈরি করব না, সফট কপিতে, সফট কপিতে। হ্যাঁ, খাতায় করলে হবে কিছুই না, HTML এর স্ক্র্যাচ করবেন, ভিজিওতে আছে। আমি সার্কেল ইলিপস চাচ্ছি, আমি এরকম একটা স্কয়ার বক্স চাচ্ছি, আমি কি ডায়মন্ড বক্স চাচ্ছি, সবই ওখানে পাই। যেখানে যেখানে যা লাগবে সব সেখানে আমি পেয়ে যাব। টুলের কথা বলেছি, ভিজিও, মাইক্রোসফটের ভিজিও ইউজ করবেন, ডেটা ফ্লো ডায়াগ্রাম অফিস প্যাকেজের সাথে আছে, আবার অনেক সময় অফিস প্যাকেজের বাইরেও থাকে।
নেক্সট উইকটা ট্যুরিজমের উপরে। এই উইকটা আমি কিন্তু অ্যাসাইনমেন্ট দেখবো প্রতি সোমবার। এই অ্যাসাইনমেন্টটা, এই রিলেটেড অ্যাসাইনমেন্টেরও ডিফারেন্ট টাইপ অফ অ্যাসাইনমেন্ট থাকবে। আমি পার উইকের জন্য একটা করে ক্যাটাগরি ধরছি। তার মানে আপনি প্রথম 2-3 দিন ধরে সাইটটা দেখলেন, পরে 2-3 দিন ডায়াগ্রামটা তৈরি করে ফেললেন। আমি কিন্তু প্রতি ক্লাসের জন্য বলছি না, পার উইকের জন্য একটা করে ক্যাটাগরি বলছি। বোঝা যাচ্ছে? কয়জন উপস্থিত আছেন? 32 উপস্থিতি আছে না? 34 না, প্রত্যেকেই আছে। আমরা নেটবিনস খুলি সবাই। এটা একটা আইডি, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, যেখানে আমরা HTML বা PHP সকল কোডিংই করব। কোডিং করতে অনেক বেশি হেল্প পাবো। আমি যদি একটা ডকুমেন্ট ফাইল তৈরি করতে চাই, মাইক্রোসফট অফিস কি বেস্ট, রাইট? ওপেন স্পেস ওপেন অফিস বেশ ভালো, মাইক্রোসফট এবং ওপেন অফিস লিনাক্সের, যে ওখানে আমরা ডকুমেন্ট ফাইল খুব সুন্দর করে তৈরি করতে পারি। হেল্প লাইন চলে আসে, তাই না? ফন্ট বড় করা, ছোট করা, ইটালিক করা, এমন ধরনের অনেক শর্টকাট অপশন আছে না? আছে। ঠিক তেমন প্রোগ্রামিং কোড, আমি যদি HTML এর কোড চাই যে আমি নোটপ্যাডে লিখবো, নোটপ্যাড প্লাস প্লাসে লিখবো, ওয়ার্ডপ্যাডে লিখবো, পারি। যে কোনো জায়গাতে লিখে HTML এক্সটেনশনে সেভ করে রান করাতে চাইলে সেটা কিন্তু রান করবে। বাট ওখান থেকে কিন্তু আমি HTML এর সিনট্যাক্স কোডিং এর কোনো হেল্প পাবো না। যদি আমরা কোনো আইডি ইউজ করি লাইক নেটবিনস or HTML এর জন্য ড্রিমওয়েভার, রাইট? অথবা কি PHP স্ট্রং, রাইট? এই ধরনের যে পপুলার আইডি গুলো আছে সেখানে কিন্তু ওই ল্যাঙ্গুয়েজের অনেক বেশি হেল্প আছে। এরর তারা খুব সহজে ধরে দিতে পারে। এই সিনট্যাক্স এর ওপেনিং হলে ক্লোজিং ট্যাগটা কি হবে এটা অটোমেটিকই চলে আসে। পার্টিকুলার ট্যাগের অ্যাট্রিবিউট গুলো কেমন হবে সবই কিন্তু খুব সহজে দিয়ে দেয়, এবং সঙ্গে সঙ্গে বলেও দেয়। আমি যদি ভুল করে বসি তাহলে সে কিন্তু বলেও দেয় যে এখানে ভুল হচ্ছে, সিনট্যাক্স এররে সে কিন্তু আমাকে দিয়ে দিচ্ছে। সো আমরা এই আইডিটা ইউজ করব। PHP এর জন্য বেশ ভালো, PHP এর জন্য PHP স্ট্রমটাও বেশ ভালো। আপনারা PHP স্ট্রমও বাসায় ইনস্টল করে নেবেন, একটু দেখার চেষ্টা করবেন। আচ্ছা, এখন আমি HTML শুরু করতে চাচ্ছি। বেশিক্ষণ ক্লাস কন্টিনিউ করব না, হয়তো আজকে 8টা পর্যন্ত হয়তো আমার সর্বোচ্চ থাকবে। বেসিক লেভেলের কিছু বিষয় অ্যাকচুয়ালি জানার চেষ্টা করব, আলোচনাটাই হবে। তো আমি একটা ফোল্ডার তৈরি করি। আমি আমার মেশিনে ডি ড্রাইভে stip PHP batch 04 আমি তৈরি করেছি, যে ফোল্ডারটাকে আমি নেটবিনস এর সঙ্গে অ্যাড করব। ওকে, নেটবিনস এর সঙ্গে অ্যাজ এ প্রজেক্ট অ্যাড করব। আপনাদের নেটবিনস এ হয়তো অনেক বেশি প্রজেক্ট ফোল্ডার নেই, বাট আমার নেটবিনস এর এখানে অনেকগুলো ফোল্ডার প্রজেক্ট ফোল্ডার দেখা যাচ্ছে। অনেকগুলো প্রজেক্ট অলরেডি আমি ক্রিয়েট করেছি। আজকে আর একটা নতুন প্রজেক্ট আমি ক্রিয়েট করতে যাচ্ছি। সো নিউ প্রজেক্ট বাটনটা প্রেস করছি ফার্স্ট। আমরা ফার্স্ট 6টা ক্লাসে HTML CSS নিয়ে আলোচনা করব। সো আমি HTML প্রজেক্ট নিচ্ছি,
HTML5 so HTML এর latest version কোনটা HTML5 HTML কি বলেন তো hypertext markup language কারা এই ল্যাঙ্গুয়েজটাকে আপডেট করছেন W3C World Wide Web Consortium তাই না World Wide Web Consortium যারা এই ল্যাঙ্গুয়েজটা আপডেট করছে বাট সত্যটা কিন্তু তাদের না যে এরাই এর ওনার রাইট সেটা কিন্তু কেউ বলতে পারবে না এটা একটা অর্গানাইজেশন যেমন বেসিস একটা অর্গানাইজেশন বেসিসকে কি ওন করে না এটা হচ্ছে আমাদের দেশের যারা সফটওয়্যার কোম্পানি আছে সফটওয়্যার কোম্পানি কর্ণধাররা মিলেই একটা অর্গানাইজেশন তৈরি করেছে যার নাম কি বেসিস হ্যাঁ বেসিসের গভর্নিং বডি সিলেক্টেড হয় কি ইলেকশনের মাধ্যমে সফটওয়্যার ফার্মে যারা মেম্বার এই মেম্বাররা ভোট দিয়ে এই যারা বেসিসকে রান করাবে তাদেরকে তারা নির্বাচন করেন ঠিক তেমনই আর কি ওই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম যারা এই মার্কআপ ল্যাঙ্গুয়েজ গুলো কে আপডেট করছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ গুলোর মধ্যে যেগুলোকে তারা আপডেট করছে অন্যতম হচ্ছে HTML CSS XML এটসেট্রা রাইট তো HTML আসার আগে কিন্তু ওয়েবের কনসেপ্ট বা ওয়েব সম্পর্কে আলোচনা বা কথাটা শুরু হয় অ্যাকচুয়ালি ওয়েব সম্পর্কে আলোচনাটা শুরু হয় 80 দশকে 1980 82 সালের দিকে প্রথম ওয়েব নিয়ে আলোচনা শুরু হয় এবং এর কাজের পেছনে অগ্রণী ভূমিকা পালন করে ইউএস ডিফেন্স মিনিস্ট্রি এবং ওখানেই প্রথম সার্ভার ক্রিয়েট করা হয় ওয়েবের আইডেন্টিফিকেশনের জন্য ওয়েবের একটা স্পেসিফিক সাইটের আইডেন্টিটিকে তারা ডোমেইন বলে পরিচয় দেয় আমরা যেগুলোকে এখন ওয়েবসাইটের নাম বলি রাইট লাইক google.com এটা একটা ডোমেইন কার গুগলের ডোমেইন রাইট facebook.com এটা একটা ডোমেইন সো ওয়েবসাইট বা ওয়েব এর কাজ শুরু হওয়ার অনেক আগেই কিন্তু ডোমেইন ক্রিয়েট করা শুরু হয় এবং ফার্স্ট ডোমেইন ক্রিয়েট হয় 1985 সালের 15ই মার্চ রাইট এবং এটা তৈরি করে ওই ইউএস ডিফেন্স ডিপার্টমেন্ট আর কি এবং তাদেরই বেশ কিছু ডোমেইন কিন্তু প্রথম থেকেই তারা ক্রিয়েট করে ফেলে এবং ফার্স্ট ওয়েবসাইট কিন্তু আসতে অনেক দেরি হয় ওয়েব সম্পর্কে আলোচনাটা 10 বছর আগে শুরু হলেও মানে 82 সালের দিকে শুরু হলেও প্রথম HTML এর যে ভার্সন সেটা আসে 1991 সালে HTML ভার্সন 1 আকারে তখন অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি ডিপেন্ডেন্সি থাকার কারণে প্রবলেমটা হচ্ছে যে অপারেটিং সিস্টেম কিন্তু তখন ঠিক সেভাবে ছিল না কম্পিউটার সিস্টেমে রাইট ওখানে ব্রাউজার বলতেও তেমন কিছু ছিল না যার মাধ্যমে ওয়েবকে দেখানো সম্ভব হবে সো 91 এ HTML আসে এবং 94 এর দিকে ফার্স্ট ওয়েবসাইট লঞ্চ হয় তার নামটা আমি ভুলে গিয়েছি আপনারা ওয়েবে সার্চ দিলে কিন্তু দেখতে পাবেন অ্যাকচুয়ালি তার নামটা কি ছিল সো 1994 এর ফার্স্ট ওয়েবসাইট আসে HTML ভার্সন 2 তে যেটা HTML ভার্সনটা 93 দিকে HTML ভার্সন 2 আসে যেখানে HTML টেবিলের কনসেপ্টটা চলে আসে এবং টেবিল দিয়ে স্ট্রাকচার বানিয়ে একটা ওয়েব পেজ বানানো সম্ভব হয় পুরোপুরি এই ওয়েবসাইটের কাজ শুরু হয় 1997 সালে ওই সময়টাতে .NET প্ল্যাটফর্মের যে C# ল্যাঙ্গুয়েজটা ম্যাচিউর হয়ে গেছে রাইট সো .NET প্ল্যাটফর্মটা শুরু হয়েছে 1985 সালের দিকে বাট ওই C# যেটা সার্ভার ল্যাঙ্গুয়েজ হিসেবে কাজ করে সেই ল্যাঙ্গুয়েজটা ম্যাচুরিটি পেতে সময় নেয় এবং এটা ওই ফন্ট এন্ড HTML এর সাথে নিয়ে 1997 সালের দিকে ফার্স্ট ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে পারে 97 থেকে শুরু করে 2004 পর্যন্ত তারা ওয়েবকে লিড করেছে কে .NET প্ল্যাটফর্ম 2004 এর পর থেকে মার্কেটটা চলে আসতে থাকে PHP এর কাছে এখন PHP অলমোস্ট পুরো মার্কেটটা দখল করে আছে 82% ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন তৈরি হচ্ছে PHP দিয়ে ওয়েব বেসড আমি আবার উল্লেখ করছি ওয়েব বেসড অ্যাপ্লিকেশন তৈরি হচ্ছে PHP বা PHP বিভিন্ন CMS ইউজ করে 15 থেকে 17% .NET প্ল্যাটফর্মে যেটা অ্যাকচুয়ালি 2003 তেও ছিল অলমোস্ট 70%
মার্কেট দখল করে। এখন তাদের মার্কেট 15 থেকে 18% আর 2-3% জাভা, যা ওয়েবের অ্যাপ্লিকেশন তৈরি করার কাজে ইউজ হচ্ছে। বুঝতে পেরেছি? আচ্ছা, এর সাথে আরেকটা বিষয় একটু বলে নেই যে ওই 2001, 2, 3 সালে যদি 10টা প্রজেক্ট তৈরি হতো, এখন 100 বা 150 বা 200 প্রজেক্ট তৈরি হচ্ছে। সময়ের সাপেক্ষে বলছি, 10-15 গুণ বেড়ে গেছে কাজের চাহিদা। সেই হিসেবে ওখানে যদি আমাদের প্রজেক্ট তৈরি হতো বছরে লাইক 1000 .NET এর প্রজেক্ট তৈরি হতো তখন, এখন কিন্তু বছরে প্রায় 10,000 প্রজেক্ট তৈরি হচ্ছে, বাট পার্সেন্টেজের অনুপাতে সে কিন্তু অনেক পেছনে চলে আসছে। কোয়ান্টিটিতে বেড়ে গেছে, বাট চাহিদা অনেক বেশি বেড়ে গেছে। বেড়ে যাওয়ার কারণে ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক হয়েছে এবং মার্কেটটা অনেক বেশি স্প্রেড হয়েছে। এই কারণে আপনারা বলতে পারেন যে .NET এর চাহিদা কমে গেলেও ডেভেলপারদের কাজ কোথা থেকে আসছে? ওই যে আগে 10টা প্রজেক্ট, টোটাল প্রজেক্ট ছিল কয়টা? 10টা। এখন টোটাল প্রজেক্ট কয়টা? 10,000। 10টার মধ্যে 8টা হতো কি .NET এ, আর বাকিগুলো লাইক পাইথন বা পাওয়ার প্যাসকেল অথবা জাভাতে, রাইট? PHP তে দু একটা প্রজেক্ট হয়তো শতকরা হতে পারতো। বাট এখন কি, এখন যেটা দেখা যাচ্ছে যে 2012 সালে ডোমেনের সংখ্যা ছিল 3 বিলিয়ন, 2013 সালে এসে ওটা 6 বিলিয়ন, 14 সালে শেষে এসে সেটা হয়েছে কত? 10 বিলিয়ন। ওকে, হ্যালো। আচ্ছা, আমরা কি করছিলাম? প্রজেক্ট অ্যাড করছিলাম, তাই না? আচ্ছা, আমরা নেক্সটে যাই। PHP প্রজেক্ট না, আমরা ACIP তে একটা ফোল্ডার করেছি, ACIP PHP ব্যাচ 4। কপি করছি, পেস্ট করলাম প্রজেক্ট নেম লোকেশনে, এরপর ফিনিশ করছি। আমার একটা প্রজেক্ট তৈরি হয়ে যাবে এখানে। আমরা যে কোনো প্রজেক্ট এই রান বাটন প্রেস করে রান করতে পারি, বাট আমার কাছে সেই এনভায়রনমেন্টটা দরকার পড়বে। আমরা HTML প্রজেক্টের জন্য একটা কানেক্টর ইউজ করব গুগল ক্রমে। নরমালি ড্রিমওয়েভারে যেরকম কোড লেভেল কোডিং এবং ডিজাইন থাকে না, কোড করার সাথে সাথে ডিজাইনটা দেখা যায়, নেটবিনসে কিন্তু এই ধরনের কোনো অপশন নেই। নেটবিনসে আছে গুগল কানেক্টর, গুগল ক্রমের সাথে কানেক্ট করার জন্য, নেটবিনসকে কানেক্ট করার জন্য একটা প্লাগইন আছে, যেটা ইনস্টল করে নিয়ে আমরা ওই সরাসরি আউটপুটটা ওখানে দেখতে পারি। এখানে যা কোড লিখবো আউটপুটটা ওখানে দেখা যাবে। সো আমার আগে থেকে কানেক্টরটা অ্যাড করা আছে, অন্যান্য ব্যাচগুলোকে দেখিয়েছি, আমি কানেক্টরটাকে আগে ডিলিট করে দেই। ঠিক আছে? যে নেটবিনস কানেক্টর, এটাকে আমি রিমুভ করে দিলাম। এখানে আমাদের একটা প্রজেক্টের শুরুতে যেটা হয়েছে যে সাইট রুটের মধ্যে index.html নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। আমরা HTML5 এর প্রজেক্ট তৈরি করেছি না, সো HTML এর একটা ফাইল তৈরি হয়েছে। আমরা যদি ফোল্ডার অপশনে যাই, ফোল্ডার অপশন থেকে দেখতে পাবো যে ACIP PHP ব্যাচ 14, ব্যাচ 4 এর ভেতরে একটা সাব ফোল্ডার এসেছে। সাব ফোল্ডারের মধ্যে config, nb project, public HTML এবং test নামে আমরা একটা ফোল্ডার পাচ্ছি।
সো পাবলিক এইচটিএমএল এই ফোল্ডার গুলো যদি আমরা বলি, কনফিগার টেস্ট মূলত অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য এই ফোল্ডার গুলো ইউজ হয়, লাইক এক্সএমএল ফাইল বা আদার সেটআপের জন্য এই ফোল্ডার গুলো ইউজ করা হয়ে থাকে। মূল ফোল্ডারটা হচ্ছে পাবলিক এইচটিএমএল। আপনারা যখন করেছেন সম্ভবত কনফিগটা পাবেন না, টেস্টটা আছে, পাবলিক এইচটিএমএল আছে আর এনবি প্রজেক্ট আছে। এই পাবলিক এইচটিএমএলটা হচ্ছে আমাদের জন্য ফোল্ডার যেখানে আমরা প্রজেক্টের কাজটা করব, আর এনবি প্রজেক্ট ফোল্ডারটা হচ্ছে এই ফোল্ডারের সাথে নেটবিনস এর কানেক্টিং ফোল্ডার, রাইট? এর মাধ্যমে কি নেটবিনস এর সাথে আমার রিলেশন এস্টাবলিশ হয়ে আছে। আমি যদি এখানে নতুন একটা ফাইল তৈরি করি তাহলে নেটবিনস এ চলে যাবে, নেটবিনস এ যদি কোনো একটা ফাইল তৈরি করি এখানে এই ফোল্ডারে এসে সেভ হয়ে যাবে। বোঝা যাচ্ছে? আমরা দুই ভাবে এইচটিএমএল এর প্রজেক্ট নেটবিনস থেকে করে রান করাতে পারি। এক হচ্ছে ম্যানুয়ালি, আমার একটা এইচটিএমএল ফাইল জেনারেট হয়েছে এবং এইচটিএমএল ফাইলটা ফোল্ডারে গিয়ে যদি রাইট ক্লিক করে ওপেন উইথ করি তাহলে সেটা আমার ব্রাউজারে রান করবে, রাইট? আমার ব্রাউজারে এটা রান করেছে। কারণ এইচটিএমএল ফাইল ব্রাউজারে রান করবে কেন? আউটপুটটা ব্রাউজারেই আসবে কেন? কারণ কি? ব্রাউজার হচ্ছে কি আমার এইচটিএমএল এর সার্ভার, তাই না? এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ কে চিনে কে? ব্রাউজার গুলো। আমি যদি এইচটিএমএল ফাইলটা নোটপ্যাডে খুলতাম আউটপুট দেখাবে? ওয়ার্ডপ্যাডে খুললে আউটপুট দেখাবে না, কি দেখাবে? কোডিং দেখাবে। আমার আউটপুট দেখতে হলে কি করতে হবে? ব্রাউজারেই আসতে হবে। ব্রাউজার ওই এইচটিএমএল সিনট্যাক্সের ডেফিনেশন জানে এবং কোন সিনট্যাক্সের কি আউটপুট সেটা সে বোঝে এবং সেই আউটপুটটা থ্রো করতে পারে, রাইট? সকল ব্রাউজারই কি এইচটিএমএল কে চিনে, সিএসএস কে চিনে, জাভাস্ক্রিপ্ট কে চিনে, রাইট? সো এই ব্রাউজার গুলো, এই ল্যাঙ্গুয়েজ গুলো কিন্তু ব্রাউজার ডিপেন্ডেন্ট, কোন একটা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট না কিন্তু, হ্যাঁ, ব্রাউজার ডিপেন্ডেন্ট আর কি। তো এই কারণে HTML5 এর কিছুটা লিমিটেশন আছে। HTML5 ভেরি ফাস্ট, HTML5 দিয়ে মিডিয়া রান করা যায় ওয়েব পেজে, বাট এর মূল ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে HTML5 এর ম্যাক্সিমাম যে 30টা ট্যাগ আছে, নিউ ট্যাগ, HTML5 এর যে নতুন ট্যাগ আছে 30টা, এর সবগুলোই কোনো ব্রাউজারে সাপোর্ট করে না। ম্যাক্সিমাম সাপোর্ট করে গুগল ক্রোম ব্রাউজারে 24টা ট্যাগ আর কি, আর বাকি যে 6টা ট্যাগ আছে বা আমি যদি বলি কয়েকটা ট্যাগ আছে, এরকম 4-5টা ট্যাগ আছে কোনো ব্রাউজারেই সাপোর্ট করে না, রাইট? 22টা মতো ট্যাগ সাপোর্ট করে সাফারিতে, অপেরাতে, 20টা মতো ট্যাগ সাপোর্ট করে গুগল মজিলা ব্রাউজারে, আর তারও কম 16-17টা ট্যাগ সাপোর্ট করে আই ব্রাউজারে। i10 এ এটা অ্যাকচুয়ালি একটু বেড়েছে, i10 এ সাপোর্ট 20-22টা মতো হয়েছে। তো স্টিল এখনো অনেকেই আছে যারা i8, 9 ব্রাউজার ইউজ করছে এবং মজিলা, অপেরা, সাফারি, ক্রমের ওল্ড ভার্সন তারা ইউজ করছে। ওল্ড ভার্সন গুলো আবার অনেক ট্যাগ সাপোর্ট করে না, লেটেস্ট ভার্সন গুলোই কিন্তু ম্যাক্সিমাম ট্যাগ গুলো সাপোর্ট করে। এটা হচ্ছে HTML5 এর লিমিটেশন। তো আমরা যা বলছিলাম সেটা হচ্ছে যে ব্রাউজার হচ্ছে আমার HTML এর সার্ভার, HTML এর সার্ভার, ব্রাউজার সাথে সাথে ব্রাউজার গুলো CSS এবং জাভাস্ক্রিপ্ট এরও কি সার্ভার। সো HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এই ব্রাউজার এন্ডে এসেই এক্সিকিউট হয়। আমি যদি কোনো একটা স্ট্যাটিক সাইট বানাই, আমরা যেটা বানাবো, লাইক আমরা পার্সোনাল পোর্টফোলিও সাইটই বানাই, আমরা যদি আমাদের পার্সোনাল পোর্টফোলিও সাইট বানাই, সেই পার্সোনাল পোর্টফোলিও সাইটে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট আছে। আমার যদি এটাকে ডিপ্লয় করতে হয় ডোমেইন এবং হোস্টিং এ, আমি একটা ডোমেইন কিনবো এবং হোস্টিং স্পেস কিনবো, ওখানে গিয়ে কোডটা রাখবো। কোড রেখে যখন আমার মেশিন থেকে ডোমেইনটা লিখে হিট করব, ইন্টারনেট থাকলে কি হবে? সকল কোড HTTP প্রোটোকলের থ্রুতে চলে আসবে কোথায়? আমার মেশিনের ব্রাউজারে, এবং ব্রাউজার থেকে সেটা এক্সিকিউট হবে। আমি বুঝতে পেরেছি? একটু বসেন, হ্যাঁ, বাইরে একটু বসেন। আমার ব্রাউজারে এসে এক্সিকিউট হবে, কোনো কোডই কিন্তু সার্ভারে এক্সিকিউট হলো না, সবগুলো কোড এসে এক্সিকিউট হচ্ছে কোথায়? আমার ব্রাউজারে। এইজন্য HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট কে বলা হয় ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ। ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ। সো আমরা একটা কানেক্টর দেওয়ার চেষ্টা করছি এখন। এটা হচ্ছে র ওয়েতে বা ম্যানুয়াল ওয়েতে আমরা দেখলাম। আমি নেটবিনস থেকে যদি এটাকে রান করাই, এটাকে রান করাতে যাচ্ছি নেটবিনস থেকে। গো টু ক্রম ওয়েব স্টোর, অ্যাড টু ক্রম করছি।
অ্যাড হয়েছে। এখন একটু চেক করি যে আমরা যদি রান করি, রান প্রজেক্টটা রান করছি, কিন্তু লোকাল হোস্ট একটা পার্টিকুলার পোর্টে আমার ফোল্ডার সহ আমার HTML এর ইন্ডেক্স ফাইলটা রান হয়ে গেছে। আমি এটাকে ক্যান্সেল করে রাখছি। এটা অ্যাকচুয়ালি ক্লোজ করে দেই, ক্যান্সেল করে দেই। এটা আমার কানেক্টর দিয়ে চলছে আর এটা আমার ম্যানুয়ালি চলছে, তাই না? ম্যানুয়ালি চললে প্রতিবার কাজ শেষ হওয়ার পর ফাইলটা সেভ করে রিলোড দিতে হবে, তাহলেই আউটপুট পাবো। আর যখন এটা আমাদের নেটবিনস এর মাধ্যমে চলছে, আমি তখন কি করব, যদি লাইক আমি এই টেক্সটটাকে রিমুভ করে দেই, আমি এই টেক্সটটাকে কি করছি, রিমুভ করে দিচ্ছি, সেভ করে দিচ্ছি, ফাইলটা শুধু সেভ করেছি। ব্রাউজারে গেলেই আমরা দেখতে পাবো আউটপুটটা রেডি। আমার এখানে যে টেক্সটটা লেখা ছিল সেটা চলে গেছে, বাট ম্যানুয়াল যেখানে রান করেছিলাম স্টিল টেক্সটটা আছে, এটা রিলোড দিলে চলে যাচ্ছে। তার মানে এটা এখন কার মতো কাজ করছে, ডিজাইন মোডের মতো কাজ করছে নেটবিনস এর। আমি যে আউটপুটটা চাচ্ছি বা যে আমি কোড লিখেছি ওই আউটপুটটা অটো জেনারেট হয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে? আইডির সঙ্গে ইন্টিগ্রেট করে আউটপুটটা জেনারেট করে রাখে। হ্যাঁ, এটা পোর্ট অ্যাড্রেস দিয়ে এটাকে রান করাচ্ছে। না, সার্ভার গেটওয়ে আসছে না, সে এই নেটবিনস এর মধ্যে একটা সার্ভার ক্রিয়েট করে ফেলেছে ইউজিং পোর্ট 8383। ঠিক আছে? নেই, কোনো কিছুরই দরকার নেই। না না, জ্যাম্প ওয়াম্পের কোনো সার্ভারই সে ক্রিয়েট করে নাই, এর মধ্যে একটা সার্ভার ক্রিয়েট করেছে যার সার্ভারের দরকার নেই। আচ্ছা, সো HTML এর কানেক্টর অ্যাড করা শিখলাম এবং আউটপুট দেখতে শিখলাম। আমি HTML এর স্ট্রাকচার নিয়ে তেমন কোনো কনফিউশন থাকার কথা না, যেহেতু সবাই বলেছেন যে আমরা HTML জানি, কিছুটা হলেও জানি, রাইট? সো এটা হচ্ছে আমার HTML এর বেসিক স্ট্রাকচার। আর HTML একটা ট্যাগ বেসড মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সো আমি আজকে জাস্ট ওরিয়েন্টেশন টাইপের ছিল আর কি, তারপরেও কিছুটা শুরু করেছি। একটু দুই চারটা কথা বলে আমি আজকে ছেড়ে দিব। তার মধ্যে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে HTML এর ট্যাগ, কয়েক ধরনের HTML এর ট্যাগ আছে। তার মধ্যে এরকম আছে, এটাকে বলা হয় HTML এর ওপেনিং ট্যাগ। যদি এটাকে বলছি HTML, এরকমের ট্যাগ আছে সবচেয়ে বেশি, 100-এরও বেশি HTML ট্যাগ আছে যার ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ আছে। এটা হচ্ছে কি ক্লোজিং। তো এটাকে ট্যাগ নেম বলা হচ্ছে। আমি যদি ভেতরে লিখি, এটাকে আমি বলবো ট্যাগ নেম, এটা ওপেনিং ট্যাগ, আর এটাকে বলবো ট্যাগ নেম, এটা ওই ট্যাগের ক্লোজিং ট্যাগ, রাইট? এই ভেতরে থাকবে ট্যাগের নামটা, রাইট? এক্সাম্পল কি HTML, এটা ওপেনিং ট্যাগ আর এটা তার ক্লোজিং ট্যাগ। আমি আরেকটা ট্যাগ লিখছি প্যারা তৈরি করার জন্য, প্যারাকে বন্ধ করে দেওয়ার জন্য। তারপর এর ভিতরে টেক্সট লেখা থাকবে, একটা প্যারাগ্রাফ তৈরি করবে। পি হচ্ছে ওপেনিং ট্যাগ, পি ক্লোজিং হচ্ছে তার ক্লোজিং ট্যাগ। সো এটা ম্যাক্সিমাম ট্যাগ গুলো দেখতে এরকম। স্পেশাল ট্যাগ আছে লাইক মেটা, এর ভিতরে অ্যাট্রিবিউট থাকে, আলাদা করে কোনো ক্লোজিং ট্যাগ নেই। এটা হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট যে ট্যাগের সংখ্যা আর কি। এরপরে একটা স্পেশাল ট্যাগ আছে, সেটা হচ্ছে এরকম ডক টাইপ HTML। ওই যে উপরে দেখা যাচ্ছে সবার উপরে, যে ডকুমেন্ট টাইপকে নির্দেশনা দেয় যে আমার এটা এই টাইপের বা এই ডকুমেন্টের বা এই ভার্সনের HTML। এটা অ্যাকচুয়ালি HTML5 এর ভার্সন ডিক্লেয়ার করে যে আমার এই ভেতরে ডকুমেন্টে HTML5 দিয়ে হচ্ছে। ভার্সন আইডেন্টিফায়ার ব্রাউজারকে বলে দেবে এটা HTML5 এর ভার্সন দিয়ে কাজ করা। ডক টাইপের মধ্যে যদি একটা লম্বা লাইন থাকে লাইক ডিডি, তারপর আরো অনেক লেখা থাকে না ডেটা টাইপ ডেফিনেশনে, লম্বা লাইন ওটা HTML4 এর। এছাড়াও HTML3, 2, 1 এর প্রত্যেকেরই ডকুমেন্ট টাইপ কিন্তু ডিফারেন্ট। প্রবলেম আছে। আমি যদি এটাকে ইউজ না করি বিষয়টা এরকম হবে, আমার কাছে কেউ ফোন করেছে, আমি তাকে বলেছি আমি বিডিবিএল এ আছি। দেখেন কোথায় আছে, অ্যাটেন্ডেন্স শিটটা পাস করে দেন, দিয়ে দেন ওই যে ওখানে। আমি কোথায় আছি, বিডিবিএল বিল্ডিং এ আছি। আমাকে খুঁজে পেতে কি অনেক কষ্ট হবে না, বাট আমি যদি বলি বিডিবিএল এর 3 তলা 301 নম্বর রুমে আছি,
এটা স্পেসিফিকেশন। ডক্টরের ভিতরে কি অনেক রকমের ল্যাঙ্গুয়েজ থাকতে পারে, লাইক জাভাস্ক্রিপ্ট মানে না না না, ডক্টরেটটা ডিক্লেয়ার করে HTML এর ভার্সন। আমি HTML যখন লিখছি সেটা HTML5 এর জন্য, 4 এর জন্য আলাদা ডক্টরেট, 3 2 1 এর জন্য বা XHTML এর জন্য আলাদা ডক্টরেট। 4 এ তো অনেক লম্বা করে, রাইট। ওটা দিয়ে বোঝানো হচ্ছে আমার এখানকার ডকুমেন্টটা HTML4 এর, এটা দিয়ে বোঝানো হচ্ছে এটা HTML5 এর। সো HTML5 লাইব্রেরিতে যাবে এবং এক্সিকিউট করবে। HTML5 কি সবগুলো ক্যাপিটাল লেটারে লিখে স্ট্যান্ডার্ড? রাইট। তো এই যে ডক্টরেটে কিন্তু সব ব্রাউজারে কিন্তু এটা সাপোর্ট করে, সাপোর্ট করবে এবং এটা দিয়ে ডিক্লেয়ার করা হবে যে আমি HTML5 রান করাচ্ছি। তো ডক টাইপ এটা হচ্ছে ভার্সন ডকুমেন্ট এর ডিক্লারেশন ট্যাগ। এরপর আছে লেস দ্যান এক্সক্লেমেটরি হাইফেন গ্রেটার দ্যান, এটা কমেন্টস ট্যাগ বলা হয়ে থাকে। ওই যে ওখানে দেখা যাচ্ছে যে কমেন্ট আউট, কোডগুলো কিন্তু ডিসেবল বা লেখাটা কি ডিসেবল। আপনি যখন কোনো বড় একটা ডকুমেন্ট তৈরি করবেন, কমেন্টস করবেন, কমেন্টস করতে হবে কমেন্টস ট্যাগের মাধ্যমে, এটা আউটপুটে আসবে না। রাইট। লম্বা পেজের তাহলে আমি 4-500 লাইনের একটা HTML ফাইল তৈরি করেছি, যার ভিতরে হেডার আছে, নেভিগেশন আছে, কন্টেন্ট আছে, সাইডবার আছে, ফুটার আছে, কোথায় শুরু হচ্ছে কোথায় শেষ হচ্ছে সেটা আপনি লিখে রাখছেন, এটাকে কমেন্টস ট্যাগ বলা হয়ে থাকে। এছাড়াও ট্যাগ আছে লাইন ব্রেক করার জন্য BR, হরিজন্টাল লাইন দেওয়ার জন্য HR। এগুলো অ্যাকচুয়ালি ডিফারেন্ট টাইপ অফ ট্যাগ, এর বাইরে HTML এর ট্যাগ নেই। HTML এর টোটাল ট্যাগের সংখ্যা 115, নিউ ট্যাগের সংখ্যা 30, বাকি 84। হ্যাঁ, মেটা ট্যাগের ক্লোজ, এটা হচ্ছে স্পেশাল টাইপ অফ ট্যাগ আর কি। এই ধরনের আরো কয়েকটা ট্যাগ আছে, মেটা, লিংক, এগুলো সবই এমটি ট্যাগ। হ্যাঁ IMG, এমটি ট্যাগ বলবো না, এখানে অ্যাট্রিবিউটস আছে, এর ভেতরে চাইল্ড ট্যাগ দেওয়া যায় না, শুধু অ্যাট্রিবিউট দিয়ে হয়। মেটা ট্যাগের কাজ অনেক। হ্যাঁ, মেটা ট্যাগের কয়েকটা কাজ আছে। হ্যাঁ বলেন। এখনো শুরুই করি নাই, বাট মেটার অনেক কিছু আছে। হ্যাঁ, আমি কিন্তু এদিকে আসি নাই। মেটার ফার্স্ট যেটা আছে ক্যারেক্টার সেট, এটা ইউকে পেজ দেওয়াতে আমার এই পেজটা যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করবে, বাংলা, উর্দু, আরবি, ফার্সি, যত ল্যাঙ্গুয়েজ আছে আপনি টাইপ করতে পারলে ওয়েব ব্রাউজার সেটাকে এক্সিকিউট করবে। যদি এই লাইনটা না থাকে শুধু ইংরেজি ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করবে, সেটা ইউনিভার্সাল ক্যারেক্টার সেট বলা হয়ে থাকে। আর মেটার এই লাইনটা দিয়ে যেটা করা হচ্ছে যে আমার যে ওয়েব পেজটা, এই ওয়েব পেজটা যে ব্রাউজারেই ওপেন হোক না কেন, ডেস্কটপ, ল্যাপটপ, হ্যাঁ, আমার ডিভাইস স্পেসিফিক করার জন্য, আমার ট্যাবলেট মেশিন অথবা মোবাইল, সব জায়গায় কি ডিভাইসের উইথ নেবে এবং ইনিশিয়াল স্কেল হবে কত 1। 1 বলতে না, HTML5 বলবো 115টাকেই। আমি যদি বলি যে আমি উইন্ডোজ 8 ইউজ করছি, বাট উইন্ডোজ 8 এর সবকিছুই কি নতুন, 70% কোথা থেকে আসে, তাহলে কি আমি বলবো 70% উইন্ডোজ 7 আর 30% উইন্ডোজ 8? কি বলবো? উইন্ডোজ 8। বোঝা যাচ্ছে? 30 নিউ ট্যাগস, 84 ওল্ড HTML4 ট্যাগস। সবগুলো HTML4 থেকে 84 ট্যাগ নেওয়া হয়েছে, আর নতুন করে এসেছে কয়টা? 30। টোটাল 115। সবগুলোকে আমি HTML5 এ বলবো। বোঝা যাচ্ছে? H1 হেডার ট্যাগ, এটা HTML ভার্সন 2 থেকে হয়ে আসছে, তাহলে কি আমি এটা HTML2 বলবো? 5ই বলবো, কারণ সে 5 এ ইনক্লুডেড ট্যাগ। ওকে, সো মেটা নিয়ে বলছিলাম। মেটা ভিউ পয়েন্ট, এটা বোঝা যাচ্ছে ডিভাইস উইথ অনুযায়ী আমার পেজটাকে ডিসপ্লে করবে। আমরা যখন সার্চ ইঞ্জিনে বেশ কিছু ইস্যু আছে মেটা দিয়ে এক্সিকিউট করা হয়, যে লাইক আমার মেটা কিওয়ার্ড কি হবে, মেটা ডেসক্রিপশন কি হবে, সেটা মেটা ট্যাগ দিয়ে লিখতে হয়। আমার ওয়েব পেজে সার্চ হবে কোন ট্যাগ দিয়ে, সার্চ হওয়ার পর আমার ডেসক্রিপশন কি দেখাবে সেটা মেটা ট্যাগ দিয়ে লিখতে হয়। মেটা ট্যাগ দিয়ে ভেরিফিকেশন দেওয়া হয় ওয়েব পেজের, যে আমি যখন সার্চ করি সার্চ ইঞ্জিন গুলোতে, সেখানে কি হয় অনেক সার্চ রেজাল্ট চলে আসে, সেগুলো কি সার্চ ইঞ্জিন ওয়েব পেজ গুলোতে ঘুরে ঘুরে খুঁজে নিয়ে আসে? হ্যাঁ, না, তার ডিরেক্টরি থেকে সার্চ করে, তার ডেটাবেস থেকে সার্চ করে। তো ডেটাবেসে দিতে গেলে গুগলকে ভেরিফাই করে দিতে হয় যে এই সাইটের ওনার আমি। আমি যখন কোন একটা সাইট সাবমিট করছি, সাবমিট করার সময় সে একটা মেটা কোড পাঠায় আমাকে, সে বলে এই কোডটা তোমার সাইটে হেড সেকশনে পেস্ট করো। তারপরে কি
পেস্ট করে সেভ করো, তারপরে ভেরিফিকেশন বাটন প্রেস করলে ভেরিফাই হয়। ওই যে কোডটা সে প্রোভাইড করে সেটাও কি মেটা কোড। এটা কি সার্চ ইঞ্জিন আমাকে ট্র্যাকিং করে কি মেটা, রাইট, মেটা থেকে। বুঝা যাচ্ছে? তবে মেটাতে স্যার আমরা কোন কোন জিনিসগুলো মেটাতে রাখবো? মেটাতে অনেক কিছু আছে, মেটা কিওয়ার্ড আছে, মেটা ডেসক্রিপশন আছে, মেটা অথর আছে, মেটা রোবট আছে। একটা তো বলছি স্যার ল্যাঙ্গুয়েজ কোনটা হবে ওটা আমরা মেটাতে বলে দিতে পারি, আরেকটা হচ্ছে ডিভাইস রেসপন্সিভ করে দিতে পারি। এরকম আর কি কি জিনিস আমরা মেটাতে রাখবো? আমি বলছিলাম সার্চ ইঞ্জিনের জন্য সার্চ ইঞ্জিন ভেরিফিকেশন, মেটা কিওয়ার্ডস, মেটা ডেসক্রিপশন, মেটা অথর নেম, মেটা রোবট এটসেট্রা। আরো আছে হ্যাঁ, এখানে নেমটা যে ভিউ পয়েন্ট, ভিউ পোর্ট, এটা কি মানে আমরা চেঞ্জ করতে পারি? না নেমটা ভিউ পোর্ট অ্যাকচুয়ালি এটা ফিক্স লাইন, আদারওয়াইজ সে আমাকে জেনারেট করে দিত না। এটা চেঞ্জ করলে কিন্তু ভেরিয়েশন আসবে কাছে। বুঝা যাচ্ছে? তো শুধু তাই না, আমি যদি এটা না দিই, এই লাইনটা না দিই, ভিন্ন ল্যাঙ্গুয়েজে সাইট বানাতে পারবো? তাহলে কি মেটা শুধু সার্চ ইঞ্জিনের জন্যই কাজ করলো? এটা সার্চ ইঞ্জিনের জন্য, সাইট ভেরিফিকেশনের জন্য, ল্যাঙ্গুয়েজ সাপোর্টের জন্য, আবার কি ডিভাইস ওরিয়েন্টেড সাইট তৈরি করার জন্য মেটা ট্যাগ ইউজ করা হয়। ঠিক আছে? আর কোনো কোশ্চেন আছে? তাহলে কি রেসপন্সিভ ওই একটা লাইনের উপরে ডিপেন্ড করে? রেসপন্সিভের জন্য অনেক কিছু করতে হয়। রেসপন্সিভ সিএসএস লিখতে হয়। এটা হচ্ছে স্পেসিফিক সিনট্যাক্স যা রাখলে রেসপন্সিভ করাটা ইজি হয়। সাইটের আমার একটা সাইটের ওনার এগুলো কি মেটার ভিতরে ইনক্লুড করা হয়? সাইটের ইউআরএল টাইটেল থেকে শুরু করে সবকিছু। ওকে, আজকে আমি আপাতত এতটুকুই রাখছি। কিছু নেই। যাক, ভিডিওটা